देखो मैं सिगरेट नहीं पीता, पर जेब में लाइटर जरूर रखता हूं, धमाका करने के लिए। আজকে আপনাদের এমন এক লিজেন্ডের গল্প শোনাবো যে একাই একটা দেশের শেয়ার মার্কেটের চেহারা পাল্টে ফেলেছিল। মোবাইল, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার এই যুগের অনেক আগে যখন সবকিছুই অনেক স্লো চলছিল, হোক সেটা দেশের ইকোনমি অথবা সরকারি প্রতিষ্ঠানের কাজ, কিন্তু সেই সময়ও সুপার ফাস্ট স্পিডে ছিল বোম্বাই স্টক মার্কেট। সাধারণ মানুষ তখন স্টক মার্কেটে ইনভেস্টের মাধ্যমেই নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করত। ঠিক সে সময় 22 এপ্রিল 1992 সালে শরৎ নামের একজন লোক টাইমস অফ ইন্ডিয়ার অফিসে আসে। সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন এমপ্লয়ি ছিল। সে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে এসে সুচিত্রা নামের একজন রিপোর্টারের সাথে দেখা করে। সুচিত্রা পত্রিকার ফাইন্যান্স নিউজগুলো কভার করত, কিন্তু শরৎ অফিসে আসার পরেও তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয়ে আছে। সে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছিল আর সুচিত্রাকে বলে, ম্যাডাম, এসবিআইতে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে। সুচিত্রা প্রথম থেকে তাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। সে অন্য মানুষকে জিজ্ঞেস করে কেমন স্ক্যাম। শরৎ তখন তাকে বলে পুরো 500 কোটি টাকার স্ক্যাম, আর ব্যাংক রিসিট ছাড়াই এটার পেমেন্ট হয়ে গেছে। সুচিত্রা তখন একটু নড়ে চড়ে বসে বলে, আপনি যা বলছেন বুঝে বলছেন তো? আর এত বড় অ্যামাউন্টের স্ক্যাম কে করেছে? শরৎ তখন বলে, হর্ষদ মেহতা। 1992 সালে হর্ষদ মেহতা ইন্ডিয়ার সব থেকে বেশি ট্যাক্স পেয়ার ছিল। তার নিজের কাছে থাকা সম্পত্তির পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। আজকে হয়তো এই অ্যামাউন্ট আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু 32 বছর আগে এই অ্যামাউন্টটা অনেক বড় ছিল। আজকের ইকোনমির সাথে মেলাতে গেলে এটা 20,000 কোটি টাকার সমান হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে এত টাকার মালিক হলো কিভাবে? হর্ষদ পড়াশোনায় অনেক দুর্বল ছিল, কিন্তু সে ক্রিকেটে ভালো ছিল। হর্ষদের বাবার একটা টেক্সটাইল মিল ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার পর ঘরের খরচ চালানোর জন্য হর্ষদ ছোট বড় সব ধরনের কাজ করত। হর্ষদ যখন বিয়ে করে তখন সে 600 টাকার একটা চাকরি করত। বিয়ের খরচ বাঁচানোর জন্য তার ভাই আর তার একদিনেই বিয়ে হয়। বিয়ের আগে তাদের ছোট্ট পরিবারটা একটা ছোট্ট ভাড়া বাসায় বেশ খুশি ছিল, কিন্তু বিয়ের পর তাদের বড় বাড়ির প্রয়োজন ছিল। তাই হর্ষদ চাচ্ছিল এই ছোট্ট পরিবেশ থেকে বের হয়ে ভালো কিছু করতে। সে তার বড় ভাইয়ের সাথে সবসময় মনের কথা শেয়ার করত, আর তাই একদিন সে ভাবেই কথা বলতে বলতে তার ভাইকে বলে, জিগ্নেশ নামের কেউ একজন নাকি শেয়ার মার্কেটে অনেক টাকা কামাচ্ছে, আর এখন তার পরিবারের অবস্থা নাকি অনেক পাল্টে গেছে। চোখের পলকেই তারা রাতারাতি কোটিপতি হয়ে গেছে। পরের দিন হর্ষদ তার ভাইকে বলে সেও শেয়ার মার্কেটে ঢুকতে চায়, কিন্তু তার ভাই বলে শেয়ার মার্কেট অনেক বিপজ্জনক একটা জায়গা, আর এখানে অনেক রিস্ক আছে। কিন্তু হর্ষদ তখন তার ফেমাস একটা ডায়লগ দেয়, যেটা ঠিক এমন ছিল, রিস্ক হে তো ইস্ক হে। এটার বাংলা করলে দাঁড়ায়, যেখানে রিস্ক আছে সেখানেই ভালোবাসা আছে। যাই হোক, হর্ষদের আগ্রহ দেখে তার ভাই তাকে শেয়ার মার্কেটের একজন ব্রোকারের কাছে পাঠায়। হর্ষদ ব্রোকারকে বলে, আমি জবার হতে চাই শেয়ার মার্কেটে, হয়তো আমি নতুন, কিন্তু আমি ব্যবসা খুব ভালো বুঝি। তখন ব্রোকার তাকে টেলিফোনে একটা নাম্বার তুলতে বলে। সেটা একটা রেস্টুরেন্টের নাম্বার ছিল, আর ব্রোকার একদমে অনেকগুলো খাবারের নাম বলে, আর সেগুলো হর্ষদকে অর্ডার করতে বলা হয়। কিন্তু শর্ত হলো দ্বিতীয়বার জিজ্ঞেস করা যাবে না। হর্ষদ দ্বিতীয়বার জিজ্ঞাসা না করেই সঠিকভাবে সবগুলো খাবারের অর্ডার দেয়, আর এতে ইমপ্রেস হয়ে যায় ব্রোকার। আসলে এটা একটা পরীক্ষা ছিল হর্ষদের জন্য। শেয়ার মার্কেটে এই জবারের কাজটা খুবই কঠিন একটা কাজ ছিল। একবার শুনে ক্লায়েন্টরা যে যে শেয়ারের নাম বলে সেগুলো কাগজে নোট করে ফেলতে হয়, কারণ কিছুক্ষণের মধ্যে শেয়ারের দাম আবারও চেঞ্জ হয়ে যায়। ব্রোকার হর্ষদকে পরের দিন সকাল 9টার সময় আসতে বলে। পরের দিন যখন হর্ষদ শেয়ার মার্কেটের সামনে আসে, ভূষণ নামের একজন আসার কথা, যে হর্ষদকে সাথে নিয়ে আজকে শেয়ার মার্কেট বুঝিয়ে দিবে। ভূষণের জন্য অপেক্ষা করার সময় হর্ষদ খেয়াল করে গাড়িতে একজন লোক আসার সাথে সাথেই সবাই তাকে ঘিরে ধরে। হর্ষদ বুঝতে পারছিল না ব্যাপারটা কি হচ্ছে। তখন ভূষণ পেছন থেকে এসে তাকে বলে, তুমি যার দিকে তাকিয়ে আছো মার্কেটের সবাই একে ব্ল্যাক কোবরা বলে ডাকে। মার্কেট যখন ডাউন হয়ে যায় তখন সব থেকে বেশি লাভ এনারই হয়, আর এনার নাম হলো মানমুন্দ্রা। আর তখনই সেখানে প্রণব নামের আরেকজন ব্রোকার আসে। ভূষণ হর্ষদকে প্রণবের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু প্রণব হর্ষদের সাথে হাত মেলায় না।
ভূষণ বলে প্রণব সেই লোকগুলোর মধ্যে একজন যারা মার্কেটকে উপরে নিয়ে যায়। ভূষণ তখন হর্ষদকে হাতের ইশারাগুলো বুঝিয়ে দিতে থাকে। ক্লায়েন্ট হাতের ইশারা করে স্টক বিক্রি করতে অথবা কিনতে চায়, আর তাই হর্ষদকে অবশ্যই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। এরপর যখন মার্কেট ওপেনিং হয়, চারিদিকে ক্লায়েন্ট আর জবারের ভিড় দেখে সবার মাথা খারাপ হয়ে যায়। এত ভিড় সাধারণত কোনো মাসের বাজারেও হয় না। প্রথমে কয়েক মিনিট হর্ষদ কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে। তখন ভূষণ তার কাছে এসে বলে, প্রথম দিনে যদি তুমি কোনো স্টক বিক্রি করতে বা কিনতে না পারো তাহলে ব্রোকার তোমাকে চাকরি থেকে বের করে দেবে। আর এরপর হর্ষদও দেরি না করে শুরু করে দেয় তার কাজকর্ম। মার্কেট অফ হয়ে গেলে যখন তারা ফিরে আসে, ব্রোকার হর্ষদকে বকাঝকা করতে থাকে, কারণ সে 25,000-এর শেয়ার বিক্রি করেছে, কিন্তু ক্লায়েন্টের দাবি সে 23,000 শেয়ার কিনতে বলেছিল, আর তাই এই 2,000-এর লস হয়েছে। হর্ষদ তখন ব্রোকারকে বলে এই 2,000 টাকা তার বেতন থেকে কেটে রাখতে। ব্রোকার হেসে দিয়ে বলে, বেতন তো তখন হবে যখন লাভ হবে, এখানে তুমি কমিশন ভিত্তিক টাকা পাবে, যে স্টক বিক্রি করবে তার থেকেই কমিশন আসবে। এরপর হর্ষদ আরও একটা সুযোগ চায়। সেখান থেকে বের হয়ে এসে ভূষণ হর্ষদকে বলে, আরে ব্রোকার তো তোমাকে এমনিতেও বের করবে না, কারণ 25,000 টাকার শেয়ার বিক্রি করা তো কোনো মুখের কথা নয়। হর্ষদের চোখের সামনে তখন সব সময় শেয়ার মার্কেটের মানুষগুলোই ঘুরত, আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে সে শেয়ার মার্কেটের সব থেকে বড় জবার হয়ে ওঠে। একদিন চা খাওয়ার সময় পেপারের একটা খবর হর্ষদের চোখে পড়ে। সে ভূষণকে বলে প্রিমিয়ার কোম্পানি তাদের গাড়ির দাম বাড়িয়ে দিয়েছে, আর তাই এদের স্টকের দামও বেড়ে গেছে। এই খবরটা আগে থেকে যারা জানতো তারাই টাকা কামিয়ে নিচ্ছে। এটাকে বলে ইনসাইড ট্রেডিং, যদিও এটা ইন্ডিয়াতে নিষিদ্ধ ছিল। আর তখন হর্ষদের ইনসাইড ট্রেডিং এর উপর ইন্টারেস্ট বাড়ে। সে ভূষণকে নিয়ে প্রিমিয়াম কোম্পানিতে চলে আসে। সেখানে কোম্পানির শ্রমিকরা আন্দোলন করছিল। সেখানে এসে হর্ষদ জানতে পারে শ্রমিকরা সবাই কোম্পানির একজন ডাক্তারের কথা শুনে চলে। হর্ষদ পরের দিন চলে আসে সেই ডাক্তারের সাথে দেখা করতে। তাকে বোঝাই, দেখুন কোম্পানি তো ঠিকই তাদের মুনাফা আমাকে দিচ্ছে, কিন্তু এতে আপনাদের বা শ্রমিকদের কারোরই কোনো লাভ নেই। তাই আপনারা যদি আমাকে আগে থেকে কিছু নিউজ দেন তাহলে আমি আমার প্রফিটের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। পরের দিন খাওয়ার সময় হর্ষদের ভাই তাকে বোঝাতে থাকে ইনসাইডার ট্রেডিং এর সাথে না জড়াতে, কারণ এখানে কোনো ভুল হলেই কোম্পানির মালিকরা হর্ষদের গলা চেপে ধরবে। কিন্তু হর্ষদ তার কোনো কথাই শোনে না। এরপর যে যে কোম্পানির থেকে হর্ষদ ইনসাইড নিউজ পেত সে তার ক্লায়েন্টদের সেই কোম্পানিগুলোর শেয়ার কেনার সাজেশন দিত। আর যদি নিউজ সত্যি না হতো তাহলে হর্ষদ তাদের থেকে কম দামে আবার শেয়ারগুলো কিনে নিত। তাই কোম্পানির লাভ হোক আর না হোক হর্ষদের কমিশন দিন দিন আকাশ ছোঁয়া হতে লাগলো। কিন্তু হর্ষদ বেশি দিন এই কমিশনের টাকায় খুশি থাকতে পারে না। তাই সে একদিন ভূষণকে ডেকে বলে, অনেক হয়েছে কমিশন থেকে টাকা কামানো, এবার আমি নিজেই ট্রেডিং করতে চাই। আর আমি এখানে চাকরি করতে আসিনি, আমি তো এসেছিলাম শেখার জন্য। আর এরপর সে চাকরি ছেড়ে দিয়ে তার ভাইকে নিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। সে খুশিতে পরিবারের সবাইকে নিয়ে 5 স্টারে খেতে আসে। তাদের বাবা সেখানে বলে, তোমরা একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে কি নতুন পাগলামি শুরু করলে? হর্ষদ তাকে বলে, এতদিন আমি নিজের বুদ্ধি দিয়ে অন্যকে টাকা কামিয়ে দিয়েছি, তাই আজ থেকে নিজেই নিজের জন্য টাকা কামাবো। আর দেখতে দেখতে তাদের কাছে একসাথে এত টাকা চলে আসে যে হর্ষদ পুরাতন ঘর ছেড়ে দিয়ে নতুন বাড়ি কিনে সেখানে চলে আসে। যাওয়ার সময় হর্ষদের বন্ধুর অনেক মন খারাপ দেখে হর্ষদ তাকে বলে, আরে আমি ঘর ছেড়ে যাচ্ছি, সম্পর্ক তো ছেড়ে যাচ্ছি না, তাই কোনোদিন মনে পড়লে শেয়ার মার্কেটে দেখা করতে আসিস। তুই সারা বছরের যে টাকা ইনকাম করিস সেটা তোকে 1 মাসে ইনকাম করে দেব। নতুন বাড়িতে এসে হর্ষদ আর তার ভাই মিলে কম দামের শেয়ারগুলো লিস্ট করতে থাকে। হর্ষদের ভাই আসিম তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই 5 পয়সার শেয়ারগুলো লিস্ট করছো? হর্ষদ বলে, কম দামের শেয়ারগুলো অল্প টাকায় অনেক স্টক পাওয়া যায়, আর এরপর এই শেয়ারগুলোর নামে মার্কেটে গুজব ছড়িয়ে দিলেই শেয়ারের দাম বাড়তে থাকবে, আর আমরা আমাদের প্রফিট নিয়ে বের হয়ে যাব। তখন তারা আলবা ফার্মা নামের একটা কোম্পানির শেয়ার টার্গেট করে। সেটা কেনার জন্য 20,000 রুপি ছিল তাদের কাছে, কিন্তু তাদের আরো 20,000 রুপির প্রয়োজন ছিল। তাই তারা প্রণবের সাথে দেখা করে, কিন্তু প্রণব এখনো আগের মতোই ভাবেছিল। কিন্তু এতদিনে মার্কেট থেকে হর্ষদের নাম ডাক তার কানেও এসেছে। তাই সে হর্ষদকে বলে, টাকা টাকাকে টানে আর পয়সা পয়সাকে, তাই আমি পয়সার স্টকে ইন্টারেস্টেড না। হর্ষদ তখন বলে, প্রণব ভাই, আপনি যেমন দূর থেকে টাকার গন্ধ শুঁকে নিতে পারেন,
আমি ঠিক তেমনই শেয়ার মার্কেটে কখন কি হবে সেটা আগে থেকেই ধরে ফেলতে পারি। প্রণব বুঝতে পারে হার্ষাদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, তাই সে তার সাথে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। আর এরপরেই সব জবারদের মধ্যে আলবা ফার্মার গুজব ছড়িয়ে দেওয়া হয় যে এই স্টকে ইনভেস্ট করলে প্রফিট নিশ্চিত। দেখতে দেখতে আলবা ফার্মার স্টক সবজির মতো বিক্রি হতে থাকে। শেয়ার মার্কেট বন্ধ হওয়ার আগেই স্টকের দাম প্রায় 3 গুণ বেড়ে যায়। আর এতক্ষণ এসব কিছু প্রণব দাঁড়িয়ে দেখছিল। হার্ষাদের এই সাকসেসে প্রণব খুবই খুশি হয়। আর সেদিন থেকে হার্ষাদকে প্রণব তার স্পেশাল লোক বানিয়ে নেয়। হার্ষাদ তখন প্রণবকে এমন আরও 2টা স্টকের নাম বলে, আর সেখানে প্রফিট 50-50 অফার করে। প্রণবও রাজি হয়ে যায়। এরপর 18 মার্চ 1982-তে হার্ষাদ তার নিজের জন্য একটা গাড়ি কিনে ফেলে। আর এখন সে স্টক মার্কেটের একজন নামকরা ব্রোকার। বাকি ব্রোকাররা তার থেকে ছোটখাটো টিপস নেয়। এমন সময় হার্ষাদ মার্কেটের ভেতর অনেক মানুষের শোরগোল শুনতে পায়। আর সেদিন জানা যায় যে শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে। এটা শুনে হার্ষাদের ভাই সেখানে এসে বলে, আমাদের 10 লাখ লস হয়ে গেছে। কেউ একজন মাত্র 30 মিনিটে মার্কেটের 0.8% কমিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কলকাতার অজয় নামের কেউ একজন তার সব শেয়ার বিক্রি করে দিয়েছে। আর এতেই এই ধস নেমেছে। ছোট ব্রোকাররা সবাই এই ধসে প্রায় নিঃস্ব হয়ে গেছে। সেদিন মনে হচ্ছিল হয়তো হার্ষাদের এই খেলা এখানেই শেষ, কিন্তু আসলে খেলা তো কেবল শুরু হয়েছে। 22 এপ্রিল 1992 শরৎ যখন সুচিত্রাদেরকে হার্ষাদের নিউজ দিতে এসেছিল, সেদিন শরৎ ভয়ে অফিস থেকে পালিয়ে গিয়েছিল। শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার পর হার্ষাদের পরিবারের অবস্থা আরো খারাপ হয়ে যায়। পুরো ফ্যামিলিতে তখন হার্ষাদের ভাইয়ের ওয়াইফ ইনকাম করত। সে একটা বিউটি পার্লারে চাকরি নিয়েছিল। আশ্বিন তার ওয়াইফকে বলে সেও একটা চাকরি পেয়ে গেছে, কিন্তু তাদের দুইজনের সম্পূর্ণ বিশ্বাস ছিল হার্ষাদ সবকিছু ঠিক করে ফেলবে। হার্ষাদের উপর তখন 10 লাখ টাকার দেনা ছিল। তার সেভিংস থেকে সে 3 লাখ টাকা পরিশোধ করে দিয়েছিল, কিন্তু তখনও 7 লাখ টাকা বাকি ছিল। হার্ষাদ যার মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছিল তার নাম ছিল সুরেশ। একদিন হার্ষাদ তার ভাই আর বাবাকে নিয়ে সুরেশের কাছে আসে। তার বাবা তাদের বাড়ির দলিল আর সোনা গহনা নিয়ে এসেছিল। সেগুলো দিয়ে সুরেশকে বলে তাদের ধার পরিশোধ করতে, কিন্তু সুরেশ বাড়ির দলিল নিতে চায় না। তখন হার্ষাদ বলে, সুরেশ ভাই, আপনি শুধু একটা বার আমার অ্যাকাউন্ট চালু করে দেন, আমি সব টাকা শোধ করে দেব। কিন্তু সুরেশ বলে, শেয়ার মার্কেট এতটা সোজা না যে সেখানে গেলাম আর টাকা নিয়ে চলে আসলাম। তাই যতদিন পুরো টাকা শোধ না হবে অ্যাকাউন্ট সাসপেন্ড থাকবে। বাড়ি ফিরে রাতে হার্ষাদ একা একা বসে চিন্তা করছিল কি করা যায়। তখন সেখানে তার বাবা আসে। সে তার ছেলেকে বলে, তুমি সব কাজই উল্টো করো, দিনের বেলায় স্বপ্ন দেখো আর রাত্রে জেগে থাকো। তোমার ট্রেডিং অ্যাকাউন্ট এত তাড়াতাড়ি ছাড়াতে পারবে না, তাই শুধু শুধু টেনশন করা বাদ দাও। হার্ষাদ তার বাবাকে বলে, বাবা তুমি কি এটা নিয়ে ভয় পাচ্ছ যে আমাদেরকে আবার গ্রামে ফিরে যেতে না হয়? তার বাবা হেসে কথাটা উড়িয়ে দেয়। তখন হার্ষাদ বলে, আমি এত তাড়াতাড়ি শেয়ার মার্কেটের পিছন ছাড়ছি না, তাই তুমি আমার জন্য চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে হার্ষাদের ঘুম ভেঙে যায়। সে জানতো না আজ রাতেই তার বাবার সাথে তার শেষ কথা হচ্ছে। আসলে এই দুনিয়ার একটা তিক্ত সত্য কথা হলো, সন্তানের দুঃখ বাবা মাকে তিলে তিলে শেষ করে দেয়। কিছুদিন পর যখন দুই ভাই চায়ের দোকানে বসেছিল, তখন আশ্বিন বলে, আমি শ্রীলঙ্কায় চাকরি পেয়েছি। তখন হার্ষাদ বলে, এখন কি তুইও আমাকে ছেড়ে চলে যাবি? যদি পকেটে টাকা থাকতো না এখন শেয়ার মার্কেটের চেহারাই পাল্টে দিতাম। ঠিক তখন তাদের কাছে একজন ব্রোকার এসে বলে, হার্ষাদ ভাই, আপনি আগের দিন যে টিপটা দিয়েছিলেন সেটা থেকে আমি অনেক টাকা কামিয়েছি। ভাই, আপনার নিজের টাকা মার্কেটে নেই তো কি হয়েছে, মাঝে মাঝে আমাদেরকে টিপস দিয়ে সাহায্য তো করতে পারেন। কথাটা শুনে হার্ষাদের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ভাইকে বলে, যেহেতু শেয়ার মার্কেটের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আর আমি শেয়ারগুলোর ব্যাপারে প্রেডিক্ট করতে পারি, তাই আমাদের উচিত কনসালটেন্সি ফার্ম খোলা। কাউকে যদি 5 টাকা থেকে 10 টাকা বানিয়ে দিই তাহলে 25 পয়সা তো আমাকে দেবে। যেমন ভাবা তেমনই কাজ। তাই দুই ভাই গ্রোমোর নামের একটা কোম্পানি খুলে তাদের প্রথম ক্লায়েন্টের কাছে যায়, যার নাম ছিল ধ্রুব ভাই। হার্ষাদ বরাবরের মতোই তার কথা দিয়ে ধ্রুব ভাইকে তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য রাজি করিয়ে ফেলে। ধ্রুব ভাই গ্রোমোর কোম্পানিতে 1 লাখ ইনভেস্ট করতে রাজি হয়। ফেরার সময় আশ্বিন তার ভাইকে বলে, আমার শ্বশুর পেনশনে 4.5 লাখ টাকা পেয়েছে, সে তার টাকাগুলো আমাকে দিয়েছে আর আমিও নিয়ে নিয়েছি। এরপর দুই ভাই মিলে চলে আসে সুরেশ ভাইয়ের কাছে। তার কাছে নতুন কোম্পানি খোলার কথা বলে। সুরেশ তখন তাদের জিজ্ঞাসা করে, কোম্পানির জন্য তো তোমাদের ব্রোকার দরকার, সেটা কোথায় পাবে? হার্ষাদ তাকে বলে,
ব্রোকার আমরা ম্যানেজ করে ফেলবো অন্য কারো কাছ থেকে। সুরেশ এটা শুনে তাদেরকে বলে, অন্য কোথাও কেন, যাও আজ থেকে তোমাদের ট্রেডিং অ্যাকাউন্ট চালু, আমার এখানেই কাজ করবে। আসলে সুরেশও এতদিনের পরিচয়ে হার্ষাদকে চিনে ফেলেছিল যে এই মানুষটা প্রপার হিসাব নিকাশ আর প্ল্যানিং ছাড়া কিছুতেই হাত দেয় না। কিন্তু এখন তাদের একটা অফিস প্রয়োজন, তাই হার্ষাদ আর তার ভাই চলে যায় যেখানে তার বাবা একসময় টেক্সটাইল মিল চালাতো। বাড়ির মালিক তাদেরকে বলে, তোমার বাবা সেই সময় আমাকে 250 টাকা দিত, তোমরা এখন 500 করে দিও, আর 5000 ডিপোজিট। কিছুদিন পর হার্ষাদ বাসায় বসে চা নিয়ে গবেষণা করছিল আর তার ভাইকে বলে, সারা পৃথিবীতে চা উৎপাদনে ভারতের পর শীর্ষ দেশগুলোর মধ্যে একটা ছিল আফ্রিকা, আর এবার অতিবৃষ্টিতে আফ্রিকার চায়ের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সব দেশের ডিমান্ড পূরণে ইন্ডিয়ার উপর চাপ পড়বে, আমাদের উচিত চায়ের উপরে ইনভেস্ট করা। এরপর হার্ষাদ আর তার ভাই অফিসের জন্য কিছু মানুষের ইন্টারভিউ নেয়, আর শেষে তারা এমন একজনকে ঠিক করে যে নিজের টাইপের ছিল, আর সেটা দিয়ে হার্ষাদ অনেকগুলো লেটার টাইপ করায়। তাতে সে বিভিন্ন ক্লায়েন্টের টার্গেট করে তাদের সাথে ব্যবসা করার প্রপোজাল দেয়। এর মধ্যে কিছু মানুষ রাজি হয়, আবার কেউ রাজি হয় না। হার্ষাদ এবার তার সাথে সেই পুরাতন বাড়ির বন্ধুকে ডেকে নেয় আর তাকে শর্ট সেলিংয়ের ব্যাপারে বোঝায়। ধরো আমরা কোনো শেয়ারকে 1000 টাকায় বিক্রি করেছি, কিন্তু সেই শেয়ারটা আমাদের কাছে নেই, আমরা অগ্রিম ডিল করেছি। এখন যখন ওই শেয়ারের দাম কমে যাবে, ধরো দাম 800 টাকা চলে এসেছে, আমরা তখন ওই শেয়ার কিনে নেব, এতে আমাদের ক্লিয়ার প্রফিট থাকবে 200 টাকা পার শেয়ার। আর এই ট্রিক্স ব্যবহার করে আমরা ডাউন মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারি। শুধু আমাদের ওই কোম্পানির ডিটেলস আর প্রফিট লসের ব্যাপারে আগে থেকে জানতে হবে। হার্ষাদ তার বন্ধুকে ভরসা দেয়, আমি যে শেয়ারের কথা বলবো চোখ বন্ধ করে সেটার উপর টাকা লাগাও। একদিন হার্ষাদের অফিসে প্রণব আসে আর সে তাকে বলে, এই কয়েকটা ছোট ক্লায়েন্ট দিয়ে কিছুই হবে না, টাকা কামাতে হলে তোমাকে বড় মাছ ধরতে হবে, কিন্তু তারা কেউ তোমার এই ভাঙাচোরা অফিসে আসবে না। তাই একদিন সন্ধ্যায় প্রণব তার কিছু ধনী ক্লায়েন্টদের সাথে হার্ষাদকে পরিচয় করিয়ে দেয়। প্রণব সবাইকে বলে, কেউ চিন্তা করো না, হার্ষাদ হলো শেয়ার মার্কেটের কাপিল দেব। এরপর সে হার্ষাদকে সাইডে ডেকে এনে বলে, তুমি এই 40 জনকে ব্যস্ত রাখো, এখনই আসছি। এটা বলে সে কয়েকটা মেয়েকে সেখানে নিয়ে আসে, কিন্তু মেয়েদের দেখে হার্ষাদ সেখান থেকে চলে যায়। পরের দিন প্রণব তাকে বকাবকি করে আর বলে, বড়লোকদের সাথে বন্ধুত্ব রাখতে গেলে এসব কিছুর মধ্যে থাকতে হবে। কিন্তু হার্ষাদ তাকে বলে, আমি শুধুমাত্র ব্যবসা করতে বুঝি, কিন্তু এসব কিছু আমাকে দিয়ে হবে না। আর ব্যবসার কথা হলো, আমার ধনী বন্ধুরা সবাই আমাদের সাথে ব্যবসা করার জন্য চেক দিয়ে দিয়েছে। এটা দেখে প্রণব খুশিতে বলে, এখন আর গ্রো মোরকে কেউ ঠেকাতে পারবে না। ঠিক ওই সময়ে সুচিত্রার নতুন নতুন চাকরি হয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, আর তাই তার বস সুচিত্রাকে আরেকজন রিপোর্টারের সাথে পাঠায় বোম্বে এক্সচেঞ্জ মার্কেট দেখতে। আর তখন সেই রিপোর্টার সুচিত্রাকে বলেছিল, আসলে আমরা মাঝে মাঝে কিছু নিউজ এনে এখানকার লোকদেরকে দেই, আর কখনো তাদের থেকে নিউজ কালেক্ট করে নিয়ে যাই, এভাবেই মিলেমিশে আমাদের সংসার চলে। ঠিক তখনই উপর থেকে হার্ষাদ আর তার ভাই নেমে আসে। আজকে তাদের আবারও কোনো একটা শেয়ারে লস হয়েছিল, তাই আরশিন হার্ষাদকে বলে, আমরা দুজনেই সবকিছু একসাথে সামলাতে পারবো না, আমাদের এমন কাউকে দরকার যে আমাদের পেছনে অফিস ওয়ার্ক, সেই সাথে স্টক মার্কেটে জবারদেরকেও সামলাতে পারে। আর তাই ভাইয়ের কথা শুনে হার্ষাদ এসে ভূষণের সাথে দেখা করে। ভূষণ নিজের চাকরি ছাড়তে চাচ্ছিল না, কিন্তু হার্ষাদ তাকে নিজের পার্টনার বানানোর কথা বলে। ভূষণের হার্ষাদের এই অফারটা পছন্দ হয়, আর তাই সে হার্ষাদের সাথে হাত মেলায়। ঠিক যে সময় সুচিত্রা শেয়ার বাজারে রাঘব বলদের খেলা শেখাচ্ছিল, সেই একই সময় হার্ষাদ তখন ব্যস্ত ছিল এই খেলার পুরো মাঠটাকে দখল করতে। কিন্তু এই মাঠে আরও একজন বড় খেলোয়াড় ছিল, সেই মানু মুদ্রা। মানুর নাম আসতেই শেয়ার মার্কেটের চেহারা বদলে যেত। কিন্তু ঠিক সেই সময় কেউ জানতো না, এই ব্ল্যাক কোবরাকে টক্কর দিতে ধীরে ধীরে বড় হচ্ছে একটা বেজি। সে আর কেউ না, হর্ষদ মেহতা। সময়টা তখন 31শে অক্টোবর 1984 সাল। সন্ধ্যায় খবর আসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বেঁচে নেই, আর এখন তার ছেলে রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করা হবে। কেউ বিশ্বাসই করতে পারছিল না একজন পাইলট, যার কোনো রাজনৈতিক জ্ঞান নেই, সে উত্তরাধিকার সূত্রে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে। আর সে এই দেশকে কিভাবে সামলাবে সেটা নিয়ে সবাই চিন্তিত ছিল। ব্ল্যাক কোবরারও বিশ্বাস ছিল রাজীব গান্ধী 2 থেকে 3 মাসের বেশি দেখতে পারবে না, তাই সে তার লোকদেরকে শেয়ার মার্কেটের ডাউনফলে ইনভেস্ট করতে বলে। প্রণব তখন হর্ষদকে বলছিল, শেয়ার মার্কেট আবার যে কোনো সময় ধস নামবে,
কিন্তু হার্ষাদ একাই সবার থেকে আলাদা ভাবছিল। সে বলে, প্রণব ভাই, এখন বেচার সময় না, বরং কেনার সময়। এই পাইলট অনেক উপরে যাবে, আর তার সাথে আমরাও। আর তারপর সে প্রণবকে 2-3টা পেট্রোলিয়াম শেয়ারের কথা বলে, যেগুলোর দাম এখন খুব কম ছিল, কিন্তু সামনের দিনে এই শেয়ারগুলোর দাম আকাশ ছুঁয়ে ফেলবে। প্রণব বলে, এদিকে দেশ চলে যাচ্ছে আর তোমার মনে হচ্ছে পেট্রোলের দাম বাড়বে? হার্ষাদ তখন বলে, গাড়ি চালাতে আর জ্বালাতে দুটোতেই পেট্রোলের প্রয়োজন হয়। পরের দিন যখন মার্কেট ওপেন হয়, ভূষণ ফোন করে হার্ষাদকে জানায় ব্ল্যাক কোবরা আজকে তার হোল্ড করার সব শেয়ারগুলো বিক্রি করে দেবে, আর তাই মার্কেট যে কোনো সময় ক্রাশ করতে পারে। কিন্তু হার্ষাদ বলে, আজকে তো মার্কেট আমি কোনোভাবেই ক্রাশ হতে দেব না। এরপর সে অফিসের সব এমপ্লয়িদেরকে বলে, তোমাদের সব ক্লায়েন্টদেরকে স্টক করা শেয়ারগুলো কিনতে বলো। হার্ষাদ নিজেও ক্লায়েন্টদেরকে ফোন করে জানাচ্ছিল। এদিকে মার্কেট তখন ব্ল্যাক কোবরার লোকেরা শেয়ার বিক্রি করে খুশি হচ্ছিল, কিন্তু তাদের চোখের সামনে দেখতে দেখতে শেয়ারগুলো অন্যরা কিনে নিচ্ছিল। এটা দেখে তারা ঘাবড়ে যায়। ব্ল্যাক কোবরার কাছে এসে তারা জানায় সব স্টক করা শেয়ারগুলো মানুষ কিনে নিচ্ছে। এটা শুনে সে জিজ্ঞাসা করে, এখন এইসব শেয়ার কেনার মুডে কে বসে আছে? LIC UTI না আম্বানি? কিন্তু তার লোকেরা বলে, এদের মধ্যে কেউ না, সব শেয়ার হার্ষাদ কিনে নিচ্ছে, আর সে তার ক্লায়েন্টের 60 থেকে 70% রিটার্ন দিচ্ছে। ব্ল্যাক কোবরা বলে, কোনো ব্যাপার না, সময় আসতে দাও, একেও দেখে নেব। এর আরও 2 বছর পর 28শে ফেব্রুয়ারি 1983-তে এই দিন সরকার ইন্ডিয়ার বাজেট পাশ করে। আর বিগত 16 মাস ধরে হার্ষাদ শুধু শেয়ার কিনেই যাচ্ছিল, কিন্তু সরকার এর আগে যে ওয়াদা করেছিল সেগুলোর একটা উল্লেখ করে না। কিন্তু হার্ষাদ তো এতদিন সরকারের ওয়াদার উপর ভরসা করে সেই শেয়ারগুলো কিনে রেখেছিল, তাই এখানে হার্ষাদ একটু চিন্তায় পড়ে যায়। আর ঠিক সেই সময় মানবমুদ্রা আবারও জেগে ওঠে। যেহেতু বুল দুর্বল হয়ে গেছে, তাই এখন বিয়ারের জেগে ওঠার পালা। মানবমুদ্রা তার লোকদেরকে বলে দেয় মার্কেটে নিউজ ছড়িয়ে দিতে। বাজেট পাশের পর হার্ষাদের কোম্পানি 1 কোটি টাকা লসে আছে, কারণ তারা আগের বার চেষ্টা করে মার্কেটে তাদের লস করাতে পারেনি। তাই এখন হার্ষাদের নাম খারাপ করলে ভয়ে তার ক্লায়েন্টরা হোল্ড করা শেয়ার বিক্রি করে দেবে। কিন্তু একজন নিউজ রিপোর্টার হার্ষাদের কাছে এসে মানবমুদ্রার এই ষড়যন্ত্রের কথা আগে থেকে জানিয়ে দেয়। হার্ষাদ তখন ঠিক করে সে তার দেনা টাকাগুলো আগে থেকে শোধ করে দেবে, আর মার্কেটে ছড়িয়ে দিতে গ্রোমোর কোম্পানি কোনো লসে নেই। আর ভূষণকে চায়ের দোকানে পাঠিয়ে চাওয়ালাকে টাকা দিয়ে বলে, আজকে কারো টাকা নেওয়া যাবে না, সবাইকে হার্ষাদ ভাই চা খাওয়াবে। আর এভাবেই আস্তে আস্তে পুরো মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়। হার্ষাদ মেহতা যা বলে তাই করে দেখায়, ওই নিজের ঢোল নিজে পেটানো আর কি। 1986-এর মার্কেট ক্রাশ তো হার্ষাদ সামনে ফেলেছিল, কিন্তু সেই সাথে তো সেটাও বুঝে গেছে প্রত্যেকবার নিজের পকেটের টাকা দিয়ে বড় স্কেলে ব্যবসা করতে পারবে না। তাই তো শেয়ার মার্কেটে বড় খেলা খেলার জন্য সে বড় ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে টার্গেট করে। তাদের মধ্যে একজন ছিল UITR চেয়ারম্যান AJ ফেরওয়ানি। মিউচুয়াল ফান্ডগুলো আগে ইন্ডিয়ার মানুষদের ট্যাক্স বাঁচানোর জন্য একটা উপায় ছিল, আর সেটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর UTI। লং ইনভেস্টের জন্য সবাই UTI-কে বেছে নিত, আর এই UTI-এর কাছেও শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য 20,000 কোটি টাকার ফান্ড ছিল। যখন UTI কেনা শুরু করত, শেয়ার মার্কেটের বুল উপরে উঠতে থাকতো। কিন্তু হার্ষাদরা যখন ফেরওয়ানির কাছে আসে, সে তাদেরকে মানা করে দেয়, এটা বলে যে আমি আপনাদের উপর বিশ্বাস করতে পারি না, কারণ আমি জানি কিছু মার্কেটের পরিস্থিতি খারাপ করছে, আর তাদের মধ্যে আপনারাও আছেন, তাই আমি আমার ক্লায়েন্টের ভরসা নিয়ে খেলতে পারি না। রাতে হার্ষাদ প্রণবের সাথে একটা পার্টিতে আসে। সে প্রণবকে বলে, UTI 1 টাকাও ইনভেস্ট করতে রাজি না, আর আমি এই কমিশনের ব্যবসা করে হাঁপিয়ে গেছি। UTI-এর কাছে এত টাকা আছে, কিন্তু তাদের কোনো প্ল্যানই নেই। তখনই সেখানে AK নামের একজন লোক আসে। সে প্রণবের সাথে কথা বলছিল। এমন সময় প্রণবকে পেছন থেকে কেউ ডাক দিলে সে হার্ষাদের হাতে তার গ্লাভস ধরিয়ে দিয়ে সেদিকে চলে যায়। হার্ষাদ তখন AK-কে তার বিজনেসের কার্ড দেয়। সেটা দেখে AK বলে, শেয়ার মার্কেটে টিকে থাকতে হলে একদিন না একদিন অবশ্যই দেখা হবে। এটা বলে সে চলে যায়, কিন্তু সামনে গিয়ে হার্ষাদের কার্ডটাকে সে ওয়েটারের ট্রেতে রেখে দেয়। আর এটা দেখে হার্ষাদের প্রচণ্ড রাগ হয়। প্রণব যখন ফিরে আসে, হার্ষাদ তাকে জিজ্ঞাসা করে, এই AK-টা কে, আর তার এত ভাব কেন? প্রণব তাকে বলে, শেয়ার মার্কেট AK-এর বাপের সম্পত্তি, তার নিজেরই 4টা কোম্পানি চলছে শেয়ার মার্কেটে। তার এক পা শেয়ার মার্কেটে থাকে, আরেক পা থাকে মানি মার্কেটে। হার্ষাদ এই প্রথম মানি মার্কেটের নাম শুনল, তাই সে প্রণবকে জিজ্ঞাসা করে, মানি মার্কেট আবার কি?
প্রণব তাকে খুলে বলে। সেই সাথে তাকে এটাও বলে শেয়ার মার্কেটে যদি 200 পয়েন্ট থাকে তাহলে মানি মার্কেটে পয়েন্ট থাকে 2000। তার মানে এই মার্কেটের মধ্যে বিশাল একটা পার্থক্য ছিল, আর এই নদীতে শুধুমাত্র বড় মাছরাই সাঁতার কাটত। অফিসে এসে হর্ষাদ তার সব এমপ্লয়ীদেরকে বুঝিয়ে দিতে থাকে। সে সবাইকে বলে শেয়ার মার্কেট আর মানি মার্কেটের ভেতর খুব বেশি পার্থক্য নেই, শুধু ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন শেয়ার না হয়ে পিএসইউ বন্ড আর ইউনিস এ হয়ে থাকে। শেয়ার মার্কেটের মতো মানি মার্কেটে ব্রোকার থাকে, আর তারা জানে কখন কোন ব্যাংকে কত টাকার প্রয়োজন। মার্কেটে ব্রোকারের কাজ হলো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেওয়া। প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য শুধু প্রয়োজন এসটিএল নোট। প্রত্যেকটা ব্যাংক যে যাকে যত টাকা দেয় সেটা প্রমাণ রাখার জন্য তাদেরকে এসটিএল নোট দিতে হয়। সেই নোটটা আরবিআইতে জমা দিতে হয়। সেখানে সব ব্যাংকের সব ইউনিটের হিসাব রাখা হতো। আর এই সব কিছু জানার পর হর্ষাদ আর তার ভাই চলে আসে দেশের সব থেকে বড় বিদেশি ব্যাংক সিটি ব্যাংকের কাছে। এখানে এসে তার ম্যানেজার ত্যাগীর সাথে দেখা করে, কিন্তু ত্যাগী তাদেরকে বলে আপনারা এখনো এই লাইনে নতুন, আর তাই যান আগে ভালো করে শিখে আসুন। আমাদের কাছে অলরেডি ব্রোকার আছে, তাই আমরা কেন তাদেরকে ছেড়ে আপনাদের সাথে হাত মিলাবো। এই মার্কেটে নতুনদের জন্য কোনো জায়গা নেই। সেখানে রিজেক্ট হয়ে হর্ষাদ আসে ব্যাংক অফ আমেরিকার নীরজ চোপড়ার সাথে দেখা করতে, কিন্তু সেখানে এসে জানতে পারে নীরজ আজকে মাদ্রাজ যাচ্ছে কোনো একটা জরুরি কাজে। এটা শুনে হর্ষাদ নিজের জন্য একটা টিকিট কাটে আর ফ্লাইটে বসে নীরজের সাথে দেখা করে। নীরজ কথায় কথায় হর্ষাদকে বলে ইন্ডিয়াতে এখন সিটি ব্যাংকের রাজ চলছে, ত্যাগীর জন্য আমাদের ব্যাংকে কোনো ডিলই আসে না। হর্ষাদ তখন বলে আমি আপনাদের ব্যাংকের জন্য ডিল নিয়ে আসবো, শুধু আপনি আমার সাথে থাকেন। ত্যাগী ব্রোকারদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমার কাজ। আর তাই এই কথায় নীরজ হর্ষাদকে আরও কয়েকটা ব্যাংকের সাথে একটা মিটিং করার সুযোগ করে দেয়। হর্ষাদ সেখানে সবাইকে বলে আমাদের এই ছোট ছোট ব্যাংকগুলোকে একসাথে মিলে একটা বিশাল শক্তি হতে হবে, আর সিটি ব্যাংকে টক্কর দিতে হবে। আর একবার সিটি ব্যাংকের সিন্ডিকেট ভেঙে গেলে আমি আর তাদেরকে সিন্ডিকেট গড়তে দেব না। এদিকে একে আর ত্যাগী তখন এই ছোট ব্যাংকগুলোর এক হওয়ার খবর জেনে গিয়েছিল, কিন্তু তারা বিষয়টাকে অনেক হালকাভাবে নেয়। হর্ষাদ তখন তাদের বলে এখন সময় হয়েছে আমাদেরকে সিকিউরিটি ডিলিংয়ের বাপের সাথে দেখা করার, অর্থাৎ সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হর্ষাদ আর তার ভাই দুজন মিলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দেখা করতে আসে। হর্ষাদ সেখানে এসে বলে বিদেশি ব্যাংকগুলো অনেক দিন ধরে মানি মার্কেটকে কন্ট্রোল করছে, কিন্তু এখন সময় হয়েছে আমাদের দেশি ব্যাংকগুলোকে টেনে উপরে তোলার। আর আমি আশেপাশের ছোট ছোট ব্যাংকগুলোর বন্ড আমি এখানে নিয়ে আসবো। সব ডিলিং একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে সবার সামনে। ম্যানেজার খিমানি সবকিছু শুনে বলে আপনার ব্যাপারে আমিও একটু রিসার্চ করেছি। আপনি মার্কেটে অনেক বড় বড় লস খেয়েছেন, কিন্তু সেই সাথে আমি এটাও শুনেছি আপনি কখনো কোনো ক্লায়েন্টকে লস করতে দেননি। আপনি কথা দিয়ে কথা রাখেন। আর আজকে আমরা শুধু লাভের জন্যই মিটিংটা করছি। আমরা চাই এসবিআই এর ইমেজ চেঞ্জ হোক। বিদেশি ব্যাংকগুলো বছরের পর বছর মানুষের টাকা চুষে নিচ্ছে, তাই এখন সময় হয়েছে আমরা নিজেদের ঘরকে ঠিক রাখি। আর এরপরেই ত্যাগী আর একে টেনশনে পড়ে যায়। সে বলে আমাদের উচিত হর্ষাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনে নজর রাখা। প্রণব তখন ব্যস্ত ছিল গ্রো মোড়ের শেয়ারকে উপরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু প্রণবের প্রয়োজন ছিল টাকার। তাই হর্ষাদ তার ভাইয়ের সাথে আলোচনা করতে থাকে যে তারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ক্রেডিট চেঞ্জ করার মাঝখানে 15 দিনের সময় পায়। আর তাই এই সময়ের মধ্যেই এই টাকাটা হর্ষাদ চাচ্ছিল শেয়ার মার্কেটে খাটানোর জন্য, কিন্তু তার ভাই বারবার তাকে এটা করতে নিষেধ করছিল, কারণ বিষয়টা অনেক রিস্কি হয়ে যায়। কিন্তু হর্ষাদের মাথায় তখনও ঘুরছিল সে শেয়ার মার্কেটকেও কন্ট্রোল করবে, আর তার স্টকগুলোকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার কাছে এখন আর কোনো টাকার অভাব ছিল না। তাই ব্যাংকের এই টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে হর্ষাদ প্রচুর টাকা কামাতে থাকে দেখে মনে হচ্ছিল সে যেন মানি মার্কেটে না, বরং মানি মেকিং মার্কেটে এসে গেছে। কিন্তু এদিকে ত্যাগী আর একের সন্দেহ হয়ে যায় হর্ষাদ ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে লাগাচ্ছে। তখন ত্যাগী বলে হর্ষাদকে থামানোর জন্য আমরাও ব্যাংকের টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। আর তখন হর্ষাদের প্রয়োজন ছিল 200 কোটি টাকা। সে একটা ছোট ব্যাংকের কাছে যায় আর সেই ম্যানেজারকে বলে আপনি আমাকে 200 কোটি টাকার একটা বিআর সাইন করে দিন। আমি সেটা দেখিয়ে স্টেট ব্যাংক থেকে টাকা নিব, আর এরপর সেই টাকা 15 দিন পর ফেরত এনে আপনাকে আপনার বিআর ফেরত দিয়ে দেব, আর এই কাজের জন্য আপনাকে 4 কোটি টাকা দেব। সেই সময় ভারত ইকোনমিক ক্রাইসিসে ছিল, আর তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এন্ট্রি হয় মার্কেটে।
আর তাদের কানে ব্যাংকের এসব অনিয়ম দুর্নীতির নিউজ আসতে থাকে। কিন্তু সে সময় হাতে কলমে কাজ চলতো, তাই একটা ট্রানজ্যাকশনের ডিটেলস জানতে গেলে প্রায় 1 মাস সময় লেগে যেত। আর তাই এরা ইন্ডিয়ার সবগুলো বড় বড় ব্যাংকে নোটিশ পাঠায় যে তাদের অডিট শুরু হবে, কিন্তু সিটি ব্যাংকে তারা শুধুমাত্র একটা ফর্মাল ওয়ার্নিং পাঠায়। কিন্তু এই নিউজ যেন বাইরে লিক না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু কোনোভাবে এই খবরটা সুচিত্রার কাছে চলে আসে, আর সে তখন নতুন নতুন জয়েন করায় তার বসকে ইমপ্রেস করার জন্য এই নিউজটা তার বসকে বলে। কিন্তু সুচিত্রার বস নিউজটা পেপারে ছাপাতে চায় না, কারণ এটার এখনও কোনো প্রমাণ তাদের কাছে নেই। সুচিত্রা তার বসকে বলে সে যে মাধ্যমে নিউজটা পেয়েছে সেটা অত্যন্ত বিশ্বস্ত, তাই অন্তত পেপারের একটা ছোট্ট কলামে আমাদের এই নিউজটা ছাপানো উচিত। পরের দিন সিটি ব্যাংকের একজন এমপ্লয়ি ত্যাগীকে এসে বলে আরবিআই এর একটা নতুন নিউজ এসেছে, এখন থেকে সব ব্যাংকে বিআরের আগের মতো 15 দিনের মধ্যে না দিয়ে 1 দিনের মধ্যেই জমা দিতে হবে, আর তাই এখন থেকে ব্যাংক আর কোনো ব্রোকারের অ্যাকাউন্টেই টাকা দেবে না। কিন্তু ত্যাগী তার কথাগুলোকে গুরুত্ব দেয় না। এরপর হার্ষাদ লোন পাওয়ার জন্য আরেকটা ব্যাংকে আসে, কিন্তু ব্যাংকের ম্যানেজার তাকে লোন দিতে অস্বীকার করে এবং তাদের কাছে এত ফান্ড ছিলই না। তখন হার্ষাদ তাকে অফার করে যদি সে বড় কিছু ক্লায়েন্ট ব্যাংকে নিয়ে আসে যারা তাদের টাকা ব্যাংকে রাখবে, তাহলে কি সে লোন পাবে। আর এই প্রস্তাবে ব্যাংকের ম্যানেজার রাজি হয়ে যায়। এরপর হার্ষাদ নিজের জন্য একটা বেশ দামি স্যুট বানায়, আর এরপর সে ইন্ডিয়ার অয়েল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স কর্পোরেশনে আসে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান ছিল। হার্ষাদ এখানে বলে আমার কাজ হচ্ছে সবাইকে টাকা বানিয়ে দেওয়া, কিন্তু এখানের প্রধান মিস্টার নোলান সরকারি টাকা বাজারে ঢালতে রাজি হয় না। তাই হার্ষাদ বলে আপনি আপনার টাকা ব্যাংকে রাখবেন, আর সেখান থেকে আমি লোন নিব, আর যা প্রফিট আসবে সেটার একটা অংশ আপনিও পাবেন। আর তখন থেকে হার্ষাদের কাছে টাকার এমন একটা সোর্স ছিল যেটার ব্যাপারে কেউ কখনো চিন্তাই করতে পারে না। এরপর সরকারি আরো বড় বড় প্রজেক্টের টাকাগুলো ব্যাংকের হাত ধরে ঘুরে হার্ষাদের কাছে আসতো। হার্ষাদ সেগুলোকে শেয়ার মার্কেটে ঠেলে যে কোনো সময় মার্কেটের চেহারা পাল্টে দিতে পারত। তার প্রয়োজন মতো সে মার্কেটকে আপে নিয়ে যেত, আবার ডাউনে নিয়ে আসতো। হার্ষাদ তখন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিজেন্ড হয়ে গিয়েছিল। মার্কেটের কোনায় কোনায় তাকে নিয়ে আলোচনা হতো। সে যেভাবে বলতো, যা বলতো, মার্কেট সেদিকে চলতো। কিন্তু 1991 সালে আবারও ভারতের ইকোনমির জন্য একটা কঠিন সময় ছিল। নির্বাচন নিয়ে পরপর অনেকগুলো ঝামেলা চলছিল। তারপরই নতুন সরকার গঠনের কয়েক মাস পরেই রাজীব গান্ধীকে হত্যা করা হয়। এতে পুরো দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এতে শেয়ার মার্কেটের কোনো পরিবর্তন আসে না, কারণ এখানকার সরকার ছিল হর্ষদ মেহতা, আর তাকে থামানোর মতো এখন আর কেউ ছিল না এই মার্কেটে। হর্ষদ প্রথম মানুষ ছিল যে শেয়ার মার্কেট থেকে এতগুলো টাকা ইনকাম করেছে, আর এখন তার জীবনযাপনের ধরন ভারতের যে কোনো ধনী ব্যক্তিদের কাতারে চলে এসেছিল। ভারতের প্রত্যেকটা সাধারণ মানুষ তখন হর্ষদ মেহতা হতে চাইত, কারণ দরিদ্র পরিবার থেকে উঠে এসে এত বড় পজিশনে এর আগে তারা কাউকে উঠে আসতে দেখেনি। হর্ষদ নিজের ইচ্ছামতো গাড়ি পাল্টাতো। বিশাল বাংলো বাড়িতে তার কালেকশনের প্রায় 20 থেকে 25টা গাড়ি ছিল। এমনকি সে এখনও রাজনীতিতেও টাকা ঢালতে শুরু করে। সব দিক থেকে হর্ষদ ফুলে ফেপে উঠেছিল। কিন্তু কি এমন হয়েছিল যে 1992-এর পর থেকে আজ পর্যন্ত হর্ষদ মেহতার নামটা যেন ইতিহাস থেকে কেউ মুছে ফেলেছে। হর্ষদের জীবনের গল্পটা যেমন রোমাঞ্চকর, তেমনই কিছু টুইস্টও রয়েছে। তবে এই সিরিজটা অনেক বড়, তাই এটাকে আমরা দুটি ভাগে এক্সপ্লেন করব। এটি ছিল তার প্রথম ভাগ। কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন দ্বিতীয় ভাগটি দেখতে কে কে আগ্রহী। তো সবশেষে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।